দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পেনশন স্কিমের উপর গুরুত্ব আরোপ। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে এখন মুখর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। ফলন ভালো হওয়ায় ন্যায্য দাম পাওয়ার আশা। এবং ইলিশ ধরার মৌসুমে নষ্ট হচ্ছে চাঁদপুরের বিভিন্ন নদ নদী থেকে জব্দ করা নৌকা। আইনি জটিলতায় আটকে নৌকা হস্তান্তরের কাজ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাজধানী জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। সকাল 7টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। রাজধানীর শ্যামলী, টেকনিক্যাল, কল্যাণপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু পানি, তাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। পেনশন স্কিমে থাকলে কাউকে আর ভাতের আশায় বসে থাকতে হবে না, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় দারিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেছেন। দেশের তথ্য যোগাযোগ আরও শক্তিশালী করতে দ্বিতীয় স্যাটেলাইট তৈরির প্রস্তুতি চলছে বলেও জানান সরকার প্রধান। এমআর আসাদের রিপোর্ট। আমার বাড়ি আমার খামার প্রকল্পের দাঁড়িয়াকুল সমবায় সমিতির সঙ্গে মতবিনিময়ে যোগ দিতে শুক্রবার টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে ক্ষুদ্র সঞ্চয় পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। তথ্য প্রযুক্তিকে আরও সহজ করতে দ্বিতীয় স্যাটেলাইট তৈরির প্রস্তুতি নেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরিতে সবাইকে কাজ করতে আহ্বানও জানান তিনি। চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে। এমআর আসাদ, মোহনা সংবাদ। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে এখন মুখর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। প্রতি বছরই সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ বিস্তীর্ণ হাওড় অঞ্চল থেকে কৃষকরা নতুন ধান নিয়ে আসেন এ মোকামে। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় ধানের আমদানিও বাড়ছে। এবার ফসলটির ন্যায্য দাম পাওয়ার আশাও করছেন তারা। আশুগঞ্জ থেকে তসলিম আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দেশের অন্যতম বৃহৎ ধানের বাজার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। এখানে প্রতিদিন গড়ে 1 লাখ টন ধান বিক্রি হয়। চলতি ইরি বোরো মৌসুমের শুরুতেই মোকামে আসতে শুরু করেছে নতুন বোরো ধান। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকার ধান এই মোকামে আসে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। বিআর 28 ও বোরো ধান বিআর 29 বিক্রি হচ্ছে বেশি। তবে চালকল মালিকরা বলছেন, বর্তমান বাজার দরে সরকারি খাদ্য গুদামে চাল দিতে সমস্যা হবে না। মিল মালিকদের এখন যে বর্তমান যে বাজার দর ধানের, বর্তমানে ক্রাশিং করলে মিল মালিকের কিছুটা প্রফিট হয়। এলাকাটা খুব ফলন সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। মিটাবন থেকে আমি ধান নিয়ে আসছি আশাগঞ্জ, বিক্রি করতেছি এবং বিক্রিও ভালো হইতেছে। ইটনা মিটাবন ওই দিক থেকে অঞ্চল থেকে আসে ধানগুলা, কোটি কোটিটা বেচা কেনা হয় প্রতিদিন। এখানকার ধান কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে জানালেন এই কর্মকর্তা। এই বছর যে পরিমাণ ফলন হয়েছে, আশা করতেছি আমরা 100% শতভাগ সফল হব। আর প্রতি বছরই যখন সংগ্রহ শুরু হয় তখন কিছুটা একটু বাজারটা বাড়ে,
কিন্তু এই বছর মনে হচ্ছে বাজার আশা করতেছি বাড়বে না। দেশের হাওড় অঞ্চলের উৎপাদিত ধান আশুগঞ্জের শতাধিক চালকল ও ড্রায়ার মিলে প্রক্রিয়াজাত করা হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ইলিশ ধরার মৌসুমে চাঁদপুরের বিভিন্ন নদী থেকে জব্দ করা জেলে নৌকাগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আইনি জটিলতায় আটকে আছে মালিকের কাছে নৌকা হস্তান্তরের কাজ। দীর্ঘদিন ধরে এসব নৌকা জব্দ থাকায় এর ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হচ্ছে। প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে নৌকা মালিককে দেয়ার কোনো সুযোগ নেই। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় জেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে নদীতে মাছ ধরতে আসা জেলেদের আটক ও তাদের নৌকা জব্দ করা হয়। আমরা নদীতে চুরি করে মাছ ধরতে নামছিলাম ফেরত জেলায়, তারপরে আমরা প্রশাসন ধরে নিয়ে আইছে। নেওয়ার পরে আমরা জেল খাটছি 2 মাস। জেল খাটার পরে আমরা নাও জন্য আইছি, আইনা মামলা দিছে। 2 মাস আমগরে সাজা দিছে জেল খাইটা। এখন আইলাম, আবার পরে নৌকা দেখতাম, আইলাম নৌকা যে নিমু, নৌকা দিয়ে অবস্থা কিছুই নাই। এবছর 2 মাসের অভিযানে জেলা টাস্কফোর্স 300টি মাছ ধরার নৌকা জব্দ করে। এসব নৌকা বর্তমানে কোস্টগার্ড ও নৌ পুলিশের হেফাজতে রয়েছে। জেলা টাস্কফোর্স নির্দিষ্ট সময়ের মধ্যে এসব নৌকা নিলামে বিক্রি করা হয়ে থাকে। আর নৌ পুলিশের হেফাজতে থাকা নৌকা আদালতের নির্দেশের পর মালিক নিতে পারেন। আইনের জটিলতার কারণে আমরা কোনো কিছু করতে পারি না। আমগো এই নৌকা দম যদি সরকার কোন রকমের কি সহযোগিতা কইরা আইনি প্রক্রিয়া শেষে জব্দ নৌকাগুলো আদালতের নির্দেশনা মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার পুলিশ। 2 মাসের অভিযানে আমরা অসংখ্য জেলেকে আমরা গ্রেফতার করেছি এবং অনেক নৌকা জব্দ করেছি। মৎস্য অভিযানে যেসব জলযান ও নৌকা জব্দ করা হয়েছে সেগুলো পরবর্তী নিষ্পত্তির জন্য কার্যক্রম চলমান বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিম্মায় যে জলযান বা নৌকাগুলো রক্ষিত রয়েছে সেগুলো নিষ্পত্তির কার্যক্রম চলমান আছে। জব্দ করা নৌকাগুলো ফেরত পাওয়ার আইনি প্রক্রিয়া আরও সহজ করার দাবি ভুক্তভোগী নৌকা মালিকদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। ইতোমধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। এদিকে দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি ও লৌহজং 2 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9, ভাইস চেয়ারম্যান পদে 6, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলী আহমেদ শাহিন। শাহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একই প্রশ্ন, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কে কি বলছেন? চলমান উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের দ্বিতীয় ধাপের নির্বাচনে 4টি উপজেলার নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হবে। এই 4টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে প্রার্থীরা তাদের আমরা লক্ষ্য করেছি যে এখানে পোস্টার, ফেস্টুন, ব্যানার তারা তেমন একটা সাঁটায়নি। তারা চিন্তা করছে তারা ভোটারের দ্বারে গিয়ে তাদের যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার দিন চষে বেড়াচ্ছে তারা যে আগামী 21 মে নির্বাচনে তারা যাতে কিভাবে তাদের নির্দিষ্ট সে জিতে তাদের সেই প্রার্থিতা নিয়ে তারা জিতে আসতে পারে। আমরা বর্তমানে হাটহাজারীতে দাঁড়িয়ে আছি। সেখান থেকে আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে ভোটাররা চাচ্ছে তাদের যে পছন্দনীয় প্রার্থীদের তারা জিতিয়ে এনে তাদের যে এলাকায় বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডগুলো, এলাকায় বিভিন্ন সমস্যাগুলো যেমন কিশোর গ্যাং, চাঁদাবাজি সহ যে মাদকের যে গ্রাস করে ফেলছে যুবক সমাজদের, তারা চাচ্ছে তাদের এই সমস্যাগুলো যাতে তাদের পছন্দনীয় প্রার্থীরা যারা আগামী 21 মে নির্বাচনে জিতে আসবেন তারা তাদের এই সমস্যাগুলো দূর করবেন। সেই সাথে 1614
বর্গ কিলোমিটার এই 4টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 13,04,84,6 জন ভোটার রয়েছেন। এই ভোটাররা তাদের চিন্তাধারায় রেখেছেন যে তাদের প্রার্থীরা আগামী 21 মে নির্বাচিত হলে তারা যাতে তাদের যে সমস্যাগুলো তারা দূর করতে পারে। আমি হাটাজারি থেকে এই আগামী 21 মে নির্বাচনকে সামনে রেখে হাটাজারি থেকে চট্টগ্রামের যে দ্বিতীয় দফার নির্বাচন 4টি উপজেলার নির্বাচন যে সম্পন্ন হবে সে উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে তারা তৎপর যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে, যাতে আগামী 21 মে নির্বাচনের পূর্ব পরবর্তী কোনো ধরনের নির্বাচনী সহিংস ঘটনা না করতে পারে তারা সেই ব্যাপারে তারা তৎপর। এই ছিল চট্টগ্রামে হাটাজারি থেকে সর্বশেষ বলি। জি শাহিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের হাটহাজারী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিন আহমেদ। দর্শক, এবার মুন্সিগঞ্জে যাব, সেখানে টুঙ্গিবাড়ির প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, জানতে চাই নির্বাচন সামনে রেখে প্রচারণা কেমন চলছে? ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে, কে কি বলছেন? জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রচার মহিলা ভাইস চেয়ারম্যান তার সেই সব প্রার্থীরা কিন্তু প্রচারণা ব্যস্ত সময় পার করেছেন। প্রার্থীরা চেয়ারম্যান যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রচারণা পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। আমি যদি আপনাদের এই দুই উপজেলা সার্বিক চিত্র বলি, টঙ্গিবাড়ি উপজেলাতে 6 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান, 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটারদের সাথে নির্বাচনের যে পশ্চিমে সেই নির্বাচনে ভোট গ্রহণের জন্য। অন্যদিকে যদি আপনাকে লোহজল উপজেলার কথা বলি, সেখানে কিন্তু 3 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান, 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজেলাতে কিন্তু 3,52,516 জন ভোটার কিন্তু আগামী 21 মে কিন্তু ভোট গ্রহণ প্রদান করবেন। সেই হিসাবে লক্ষ্য করে কিন্তু আইন শৃঙ্খলা যদি সার্বিক বিষয়টা যদি বলি, আমি কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি যেমনটি বলেছেন যেহেতু নির্বাচনকে সুষ্ঠু অবাধ রাখার জন্য তারা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন, যেন কোনো আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা না ঘটে পারে, ভোটাররা যেন শান্তিশিষ্ট ভাবে ভোট দিতে প্রদান করতে পারে। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যেহেতু নির্বাচনকে সামনে রেখে তারা নানান উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কিন্তু এলাকার যে সাধারণ মানুষের যে আশা চাওয়া সেই আশা পূরণের জন্য তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমন বলেছেন যেহেতু সৎযোগ্য লোকের সাথে কিন্তু তারা নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করবেন, এমনটা কিন্তু এই এলাকার ভোটাররা বলছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গিবাড়ি ও লোহজন উপজেলার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। জি সুজন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দক্ষিণাঞ্চলের পটুয়াখালীতে বাড়ছে পান চাষ। টানাপোড়েনের সংসারকে সচ্ছল করতে জেলার নারীরাও এতে এগিয়ে আসছেন। সরকারি সহায়তা পেলে পানের আবাদ আরও বাড়বে বলেও মনে করছেন তারা। পটুয়াখালী থেকে সোহাগ রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। বহুকাল ধরে জেলার উপকূলীয় এলাকায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন স্থানীয়রা। কিন্তু জলবায়ু পরিবর্তন আর নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় এখন পূর্বপুরুষের এ ধারা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন তারা। তবে পারিবারিক সচ্ছলতা টিকিয়ে রাখতে গলাচিপা উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের মতো জেলার অসংখ্য নারী ধরে রেখেছেন এই 1000 বছরের ঐতিহ্য। আমরা একটু এই বলতেছি তা নিয়ে একটু আসি কোনো মোটামুটি কায়দায়। আমরা একটা বর করছি করি, আল্লাহর রহমতে এখন ভালোই আছি। পান চাষ করে অনেকেই লাভবান হয়েছে, ভবিষ্যতে আরো হইবে, এইটার উপরে অনেকেই এখন গুরুত্ব দিয়েছে। আমি আমার সন্তানাদি নিয়ে এই বরে কাজ করি, তাহলে আমাদের দেখা গেছে একটু বেকার সমস্যাটাও দূর হয়, আবার নিজের খরচাটা নিজেই করতে পারি। সরকার যদি আমাকে একটু সাহায্য করতে, তাই বড় করে বর দিতাম, ছেলে সন্তানরাই ভালো সুখীভাবে খাইতাম। আর এ কাজে তাদের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বেশ কিছু কৃষক নিজেরাই নিজেদের উদ্যোগে পানের বরজ করেছে। পানের বরজের বর্তমান অবস্থা ভালো। স্থানীয়ভাবে কৃষি বিভাগ সার্বক্ষণিক পান ফসল রক্ষার জন্য তাদের রোগ পোকামাকড় দমন এ ব্যাপারে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার 750 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। 2 যুগ উচ্চ আদালতে ঘুরেও বিচার পাচ্ছে না লাখ লাখ মানুষ।
দিন শেষে জুটছে নতুন তারিখ আর ফাঁকা হচ্ছে পকেট। আইনজীবীরা বলছেন সরকার ও বিচার বিভাগের সদিচ্ছায় মামলা জটের বিড়ম্বনা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আর অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন জানিয়েছেন মামলা জট নিরসনে প্রধান বিচারপতির নির্দেশ বাস্তবায়নে কাজ চলছে। মামলা জট নিয়ে রেজা খানের 3 পর্ব প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। দেশের সর্বোচ্চ আদালত মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, অথচ ন্যায় বিচারের আশায় এখানেই বছরের পর বছর ধর্ণা দিচ্ছেন হাজারো মানুষ। দিন শেষে ফাঁকা হয় পকেট আর জোটে কেবল তারিখ ও ভোগান্তি। 2001 সাল থেকে হিসেব করা কয় বছর, 23 বছরের মামলার কোনো নিষ্পত্তি পাইনি। আজকে অর্ধেক শুনানি হয়, আবার 6 মাস পর একটা শুনানি হয়। বিপক্ষের উকিল তো ব্যারিস্টার ও মামলার উপরে ইংলিশন জারি দিয়ে রাখছে, কোর্টে উৎপাদি দেয় না। মামলা চালাতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কর্মজীবনও পড়েছে হুমকিতে। এতে চোখে এখন সর্ষে ফুল দেখছেন তারা। আসি উকিলের টাকা দিই চলে যায়, মানে আজকে কিছুই হলো না, টাকা দিলাম শেষ, আবার 1 সপ্তাহ পর এসে আবার নতুনভাবে টাকা দিতে হবে। 3.5 লাখ টাকা উঠাইতে লাগ গেছে এই পর্যন্ত। যে জায়গায় যাবেন আপনি সেই জায়গায় পয়সা ছাড়া কোনো কাজ নাই। মামলা জট নিরসনে পর্যাপ্ত বিচারক নিয়োগের পাশাপাশি সরকার ও বিচার বিভাগের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অনেক সময় দেখা যায় যে উপরে চাপ থাকে, যার ধরুন এটা আইন বিচারকের ইচ্ছা থাকলেও করতে পারে না। সরকারের সদিচ্ছা থাকতে হবে, বিচারকদের চেষ্টা থাকতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানালেন প্রধান বিচারপতির নির্দেশে পুরনো মামলা নিষ্পত্তি চলছে। মামলা জট কমাতে উন্নত বিশ্বের মতো বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালুর জোর দেন তিনি। পুরনো মামলা যতগুলোই আছে সবগুলি শেষ হচ্ছে সিরিয়ালি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশে এবং ওনার যে নির্দেশনা অনুযায়ী প্রতি বেঞ্চ ওনার শুনানি করছে। মামলা জট নিরসনের জন্য বিকল্প বিরোধ যে ব্যবস্থাটা আছে নিষ্পত্তির, সেই নিষ্পত্তির যদি মানুষ আগ্রহী হয়, মানুষকে যদি আগ্রহী করা যায় তাহলে ভালো হয়। বিচারক সংকট নিরসন একটি চলমান প্রক্রিয়া, এ ব্যাপারে সকল উদ্যোগ অব্যাহত আছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এটা চলমান প্রক্রিয়া, বিচারকের সংখ্যা যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী বাড়ানো হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তফা কামাল নিহত হয়েছেন। শুক্রবার রাতে কুন্দসী এলাকায় এই ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেছেন, আধিপত্য বিস্তারের জেরে ঘটনা ঘটেছে। সাবেক চেয়ারম্যানকে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মারা গেছেন। পরে আরেক দফায় গোলাগুলির ঘটনায় প্রতিপক্ষের আরও 2 জন আহত হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভারতের সঙ্গে দ্রুত পণ্য পরিবহনে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রশস্ত করা হচ্ছে 12 ইয়ারহাট হিয়াকো রামগড় সড়ক। প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ি রামগড় স্থলবন্দর দিয়ে 3 ঘন্টায় পণ্য যাবে ভারতে। আর মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরী থেকে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। সার্বিক বিবেচনায় এর মাধ্যমে চাঙা হবে স্থানীয় ও জাতীয় অর্থনীতি। চট্টগ্রামের মিরসরাই থেকে কামরুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। সেতু নির্মাণের মধ্য দিয়ে গত বছরের জুনে মিরসরাইয়ের 12 ইয়ারহাট হিয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়। 1100 কোটি টাকারও বেশি ব্যয়ের এ প্রকল্পে রয়েছে 9টি সেতু, 23টি কালভার্ট ও 38 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ, যা বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন। কাজ শেষ হলে ঢাকা থেকে রামগড়ের যোগাযোগও সহজ হবে। আর রামগড় স্থলবন্দর হয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মাত্র 3 ঘন্টায় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য যাবে ভারতে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে উৎপাদিত পণ্যও খুব সহজে ভারতে রফতানি করা যাবে। এলাকার মান উন্নয়ন অনেক ভালো হবে এবং এলাকার জীবন জীবিকা অনেক উন্নত হবে। ইন্ডিয়া যদি আমাদের যদি যেতে হয় তাহলে আমরা এখান থেকে আমরা অন্ততপক্ষে এক্সিট ইন হতে পারবো। তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা সুবিধা। ভারতে যাওয়ার জন্য 3 ঘন্টার মধ্যে যে কোনো পণ্য সহজে আনা নেওয়া করা যাবে। এতে আমাদের সময় এবং পরিবহন খরচ দুইটাই বাঁচবে। পণ্যবাহী গাড়ি যাতে সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে, মানুষের জন্যই সুবিধা হবে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজে এ সড়ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বন্দরকে ঘিরে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ এই এলাকায় গড়ে উঠবে। ফলে অত্র এলাকার যে মানুষের যে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলো অনেক সম্প্রসারিত হবে বলে আমি আশা করি।
যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারে ভবিষ্যতে। এ প্রকল্পে বাংলাদেশের অর্থায়ন 513 কোটি 7 লাখ টাকা, বাকি 594 কোটি 7 লাখ টাকা ঋণ সহায়তা দিচ্ছে ভারত সরকার। জেসমিন আলম, মোহনা সংবাদ। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে একটি ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে 118 জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে 20,000 টাকা করে মোট 23,60,000 টাকা বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। শেরপুরের নাকলায় হাইব্রিড আপন জাতের ধান আবাদ পরিদর্শন করেছেন ধানটির উদ্ভাবক সহ চীনা বিশেষজ্ঞরা। উপজেলার চরমধোয়া এলাকার কৃষক হুমায়ুন মিয়ার 17 কাঠা জমির আবাদকৃত নতুন ধানের ফলন ও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। বাঁচিয়ে রাখি মানবতা প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। কক্সবাজারের পেকুয়াই টৈটং ইউনিয়নের মধুখালী এলাকায় হারভাং রিজার্ভ মৌজার সংরক্ষিত বনে বন বিভাগের জব্দ করা বালু মিশিয়ে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী লোকমা জমিদার বাড়ি এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় ঘোড়ামার্কার নারী চেয়ারম্যান প্রার্থী সাবেকুন্নাহার শিখার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরে নতুন বাস স্ট্যান্ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান খান এমপি। জাগতিক পাপমোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান উৎসব। হাজারো সনাতনী নারী পুরুষ এতে অংশ নেন। বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার খেলার খবর। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের 144 রানের জবাবে 19 ওভার 4 বলে 138 রানে অল আউট হয় সফরকারীরা। সাকিব আল হাসান 4 ও মুস্তাফিজুর রহমান নেন 3 উইকেট। ম্যাচ সেরা হন মুস্তাফিজ। এর আগে টস ছেড়ে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 143 রান করে টাইগাররা। তানজিদ হাসান তামিম 37 বলে 52 ও সৌম্য সরকার করেন 34 বলে 41 রান। শেষ করব মোহনার সংবাদ সারা দেশ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার চেষ্টা করে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পেনশন স্কিমের উপর গুরুত্ব আরোপ। ক্রেতা বিক্রেতার হাট ডাকে এখন মুখর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম, ফলন ভালো হওয়ায় ন্যায্য দাম পাওয়ার আশা। এবং ইলিশ ধরার মৌসুমে নষ্ট হচ্ছে চাঁদপুরের বিভিন্ন নদী থেকে জব্দ করা নৌকা। আইনি জটিলতায় আটকে আছে নৌকা হস্তান্তরের কাজ। এই ছিল সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।